এদের এই যে ব্লুমস ট্যাক্সোনমি, এই ব্লুমস ট্যাক্সোনমিতে যে হায়ার অর্ডার লার্নিং বা এই যে 4টা লেভেল আছে বা 6টা লেভেল আছে, 6টা লেভেলের মধ্যে নলেজ এবং কম্প্রিহেনশন বাদ দিয়ে উপরের যে 4টা লেভেল, এই 4টা লেভেলকে উচ্চতর মানসিক প্রক্রিয়া হিসেবে ধরে নেওয়া হয়। তো সেখানে তাহলে কি আছে? নলেজ কম্প্রিহেনশনের পরে যে অ্যাপ্লিকেশন, অ্যানালাইসিস, সিনথেসিস অ্যান্ড ইভ্যালুয়েশন, কোনো কিছু, কোনো লব্ধ ধারণা সেটাকে প্রয়োগ করার ক্ষেত্র বের করতে হবে, সেখানে প্রয়োগ করার সুযোগটা তৈরি করে দিতে হবে। হ্যাঁ, সামাজিক মিথস্ক্রিয়ার মধ্যেই সেটাকে প্রয়োগ করার সুযোগ তৈরি করে দিতে হবে। তাহলে এই জ্ঞানটা স্থায়ী হবে, শিখনটা হবে। তাকে, শিশুকে কোনো একটা যে জিনিসগুলো শিক্ষার্থীর সামনে আমরা উপস্থাপন করছি, তো সেটাকে অ্যানালাইসিস করে রাখার, নিজে নিজে যে অ্যানালাইসিস করবে, বিশ্লেষণ করবে, সেই বিশ্লেষণের সুযোগ তৈরি করে দিতে হবে, তাহলে শিখন হবে। তারপরে এটাকে সংশ্লেষণ করার সুযোগ দিতে হবে। তারপরে এটাকে ভালো না মন্দ, ভালো হলে কতটা ভালো, মন্দ হলে কতটা মন্দ, তো এই ব্যাপারগুলো সম্পর্কে তাকে চিন্তার সুযোগ তৈরি করে দিতে হবে। আমরা তো জানি যে আমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে আমরা ওগুলো নেই, আসলে তা না। আমাদের ক্লাসরুম টিচিংয়ে আমাদের শিশুর শিক্ষণের ক্ষেত্রে আমাদের এই যে ব্লুমস ট্যাক্সোনমির বা এই যে আধুনিক প্রশ্ন পদ্ধতি, সৃজনশীল প্রশ্ন পদ্ধতির যে ধাপগুলো, শেষ দুটি ধাপের মধ্যে আবার ওই কি বলে, অ্যানালাইসিস, সিনথেসিস, ইভ্যালুয়েশন, এই মিলে একটা ধাপ, আর অ্যাপ্লিকেশন একাই একটা ধাপ। এই যে দুটো ধাপ, এই দুটো ধাপকে পরীক্ষায় না, আমাদের ক্লাসরুম টিচিংয়ে নিয়ে আসতে হবে। সেই কথাটিও আমাদের এই ভাইগটস্কির কথা, যে শিক্ষার্থীর এই যে বুনিয়াদী এবং উচ্চতর মানসিক প্রক্রিয়া, সেটি শিক্ষার্থীর শিখনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে তিনি যেহেতু সামাজিক মিথস্ক্রিয়া এবং নামই হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, অতএব সমাজের যে বিষয়গুলো, সমাজ ও সংস্কৃতি, বিশ্বাস, মিথস্ক্রিয়ার কথা তো এখানে আছে, সহযোগিতার কথা আছে, এই ব্যাপারগুলো আমাদের শিশুর শিখনের ক্ষেত্রে ভূমিকা রাখে। আর একটি কথা বাদ আছে, সেটি হচ্ছে ভাষা। বলাই বাহুল্য যে আসলে মানুষের থিঙ্কিং, ফিলিং, উইলিং, এই যে ত্রিবিধ শক্তি, মানুষ চিন্তা করে, মানুষ ভাবে, মানুষ অনুভব করে, মানুষ ইচ্ছা করে, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু ভাষার মাধ্যমেই এই সংগঠিত হয়ে থাকে। অতএব ভাষা, ওই যে ভাইগটস্কির একটা কী হলো বই আছে সম্পর্কিত, থটস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, তো সেখানে কিন্তু এই ভাষাকে তিনি গুরুত্ব দিয়েছেন, যে ভাষা শিখনে সহযোগিতা করে। অতএব ভাষা একটি গুরুত্বপূর্ণ, শিখনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তা আমরা সেই জন্য এক কথায় আমরা দেখি যে এখানে আবার কি লেখা আছে, সরাসরি নয়, শিখন হয় ধারণা গঠন ও পুনর্গঠনের মাধ্যমে। সরাসরি শিখন হয় না, এটা কনস্ট্রাকশনের ব্যাপার, ধারণা কনস্ট্রাকশনের, রিকনস্ট্রাকশন এবং রিকনস্ট্রাকশনের ব্যাপার। তার মানে হচ্ছে যে আমি সরাসরি যে বক্তৃতা দিলাম, অনেক কথাবার্তা বললাম, এখনও যা আমি করছি, যে অনেক কথা বললাম, বক্তৃতা দিলাম, তার মানে কি শিক্ষার্থী শিখন হয়ে গেল? এটা হবে না, এটা সরাসরি হয় না। এইটা যে বক্তৃতার মধ্যে যে ধারণা আছে, এই ধারণাটা আমি যাদেরকে উদ্দেশ্য করে বক্তৃতা দিচ্ছি, তারা যদি এই ধারণাটা নিজেরা আবার গঠন করে বা পুনর্নির্মাণ করে বা পুনর্গঠন করে, রিথিঙ্কিং করে, তখন শিক্ষার্থীর মধ্যে এই শিখনটা হবে। অর্থাৎ আমি যে কথাগুলো বলছি, এগুলো শুনলেই যে তোমরা বিষয়টা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করে ফেলবা, এমনটি নয়। এই কথাগুলো তুমি যদি নিজে চিন্তা করো, রিথিঙ্কিং করো, এটাকে অ্যাপ্লিকেশন লেভেলে নিয়ে যাও, তাহলে দেখা যাবে যে হয়তো বা তোমার এই লার্নিংটা স্থায়ী হবে। আর আরেকটি কথা, পূর্ববর্তী কাঠামোর উপর ভিত্তি করেই বর্তমান বা নতুন ধারণা গঠিত হয়, এটা বলা হয়েছে। আর শিখন তথ্য প্রক্রিয়াজাতকরণ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এইটা আবার কি? তার মানে শিখনের মধ্যে আমরা যে ইনফরমেশনগুলো দিব, এই ইনফরমেশনগুলো প্রসেস করার যে ব্যাপারটি, তো ইনফরমেশন নিয়ে কাজ করা, এটাকে প্রসেস করা, এটাকে গোছানো, এটাকে অন্যটার সাথে কম্পেয়ার করা, অন্যটার সাথে কনস্ট্রাক্ট করা, এই ব্যাপারগুলোকে আমরা বলছি যে তথ্য প্রক্রিয়াজাতকরণ করা। তো সেটা দ্বারা আসলে শিখনটা নিয়ন্ত্রিত হয়।
তো তথ্য প্রক্রিয়াজাতকরণ এটা বুঝতে পেরেছি নিশ্চয়ই। যেমন একজন ছোট বাচ্চাও তথ্য প্রক্রিয়াজাতকরণ করে, কিভাবে করে? মার বয়সী শাড়ি পরা কাউকে দেখলেই সে বলে যে মা মা মা, এরকম বলে। পরবর্তী সময়ে যখন এই বয়সী কাউকে চিনিয়ে দেওয়া হয় যেটা মা না, মা তোমার এই একজন, এরা খালাম্মা, খালামণি, তখন ওই বয়সী যে কাউকে ফুফুকে দেখলে বলে খালামণি খালামণি খালামণি। এই তথ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কিন্তু এটি হয়ে থাকে। তো কনস্ট্রাকটিভিস্ট থিওরির মূল কথা হচ্ছে যে শিখনটা হয়ে থাকে এই শিক্ষার্থীর তথ্য প্রক্রিয়াজাতকরণের দ্বারা। কাজে সেই সুযোগটি আমাদের শিখনের ক্ষেত্রে রাখতে হবে। সেটা ক্লাসরুম টিচিংয়েও শিক্ষার্থীকে তথ্য প্রক্রিয়াজাতকরণের একটা সুযোগ তৈরি করে দিতে হবে। লেকচার দিলে কিন্তু শুধু শুধু হবে না। হ্যাঁ, আমি যা লেকচারে দিচ্ছি, যে ইনফরমেশনগুলো দিচ্ছি, সেগুলো নিয়ে আবার ওটা প্রসেস করার একটা সুযোগ তাকে দিতে হবে। দিলে তাহলে তার লার্নিংটা এই ক্লাসেই হবে। আমরা যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা উন্নত দেশগুলোর শিক্ষা ব্যবস্থা, সেখানে শ্রেণীকক্ষেই বই পুস্তক থাকে। শিক্ষার্থী বাড়িতে কিন্তু বই পুস্তক নিয়ে যায় না। প্রত্যেক শিক্ষার্থীর ডেস্ক আছে, সেই ডেস্কে ভেতরে থাকে বইপত্র। বাইরে তারা যতক্ষণ থাকে ততক্ষণ আর তাদের কোনো পড়ালেখা নাই। তাহলে তার পড়ালেখাটা কোথায় হয়? এই যে বইপত্র, খাতা, কি বলে, পেন্সিল, কলম, সব কিছু তার এখানে আছে। কি বলে, বাসায় তার কিছু নাই। তো সে কী করে? সে ক্লাসে এসে শিক্ষকও তাকে এই তথ্য প্রক্রিয়াজাতকরণ করাটা এখানেই শেখায়, এখানেই তাকে দিয়ে কাজ করায়, এখানেই তার লার্নিংটা হয়, এবং সেই লার্নিংটা হয় মিনিংফুল। আমরা বাংলাদেশে আমরা যেটা করি সেটা কিন্তু রুট লার্নিং, সেটা মুখস্থ শেখা। শিক্ষক ক্লাসে বক্তৃতা দিলেন, শিক্ষার্থী কোচিং সেন্টারে গেল, সেখানে তাকে কিছু নোট গাইড কিছু দিয়ে দেওয়া হলো, বাসায় এসে সেগুলো সে মুখস্থ করতেছে, পরীক্ষার হলে সে এটাকে উদ্গীরণ ঘটাচ্ছে। তো এটা একটা রং প্রসেস আর কি, এটা আসলে মিনিংফুল হচ্ছে না, কারণ এখানে তথ্য প্রক্রিয়াজাতকরণের কিছু নাই, তার চিন্তনের কিছু নাই, তার বিশ্লেষণের কিছু সে সুযোগ পাচ্ছে না। অথচ পরীক্ষা কিন্তু আবার নিচ্ছি ও চিন্তন নির্ভর। অর্থাৎ ক্লাসরুম টিচিংটা আমাদের যে ক্রিয়েটিভ হচ্ছে না। এই ক্লাসরুম টিচিংটা ক্রিয়েটিভ হলে না পরীক্ষা ক্রিয়েটিভ হবে। কিন্তু আমরা ক্লাসরুম টিচিংকে ক্রিয়েটিভ না করে আমরা পরীক্ষাকে করে ফেলেছি বেশি ক্রিয়েটিভ, যার জন্য ওই ক্রিয়েটিভ দিয়ে আসলে তার শিক্ষার্থী বাধ্য হচ্ছে ওই আবার সেই নতুন ফর্মে মুখস্থ করার প্রক্রিয়ার দিকে। তো যাই হোক, সর্বশেষ কথা, ধারণা অর্থপূর্ণ হয় অন্য ধারণার আন্তঃসম্পর্কের ভিত্তিতে। এটিও একটি সুন্দর কথা, কম্পারিজন। আমি যখন একটা ধারণা লাভ করব, তখন দেখা যাবে যে অন্য একটা ধারণা, যেমন গতকালকে বেলারুসটা কোথায় আমি মানচিত্রে খুঁজে দেখার জন্য, মানচিত্র লাগানোই আছে, খুঁজে দেখানোর জন্য চেষ্টা করছিলাম। পোল্যান্ডের অবস্থান আমার খেয়াল ছিল যে এই জায়গায় পোল্যান্ড। তো ঠিক দ্রুত যখনই দেখা গেল যে বেলারুসটা পোল্যান্ডের পূর্ব পাশে, তো এটা যখন আমি দেখলাম তখন ওই যে পোল্যান্ডের অবস্থানটা আমার জানা আছে আগে, অতএব এই বেলারুসকে কিন্তু আমি সাথে সাথে কম্পেয়ার করে নিলাম। তার মানে অন্য ধারণার সাথে যখন আমি আন্তঃসম্পর্কিত করে নিব কোনো একটা ধারণাকে, তখন লার্নিংটা স্থায়ী হবে। আমার কিন্তু এখন আর কেউ যদি জিজ্ঞেস করে মানচিত্রে বেলারুসটাকে দেখিয়ে দাও, আমি কিন্তু সেকেন্ডের মধ্যে বা এক ইনিশিয়েটিভে আমি কিন্তু সেটা দেখিয়ে দিতে পারবো। তো এটা এই কথাটি এই জন্য বললাম যে অন্য ধারণার সাথে বর্তমান ধারণাকে রিলেট করার মধ্য দিয়ে আসলে লার্নিংটা হয়ে থাকে। আমরা এবারে জানবো যে এই ভাইগোটস্কি তার যে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, সেখানে 4টা কি পয়েন্টের কথা বলছেন, 4টা মূল কথা বলেছেন। তার দুটো আমরা এখানে দেখতে পাচ্ছি। একটি অবশ্য এই দুটো 4টা সম্পর্কে কিছু কথা আগের স্লাইডে ছিল, আগের আলোচনায় আমাদের ছিল, এই জন্য আমরা একটু স্কিপ করে যাব, যে সংক্ষেপে কথাগুলো বলে যাব। যে শিখন বা মিথস্ক্রিয়ার জন্য দরকার, দেখেন এখানে শিখন অবলিক মিথস্ক্রিয়া, অর্থাৎ মিথস্ক্রিয়াটাকেই শিখনের মর্যাদায় নিয়ে যাওয়া হচ্ছে আর কি। তো এই মিথস্ক্রিয়ার জন্য, এই শিখনের জন্য কি দরকার, সেখানে একটা কনসেপ্ট ভাইগোটস্কি বলছেন, একটা হলো MKO, আরেকটা হলো ZPD। MKO মানেটা হচ্ছে মোর নলেজেবল আদার, অধিকতর
জ্ঞানী ব্যক্তি বা যার ধারণা আরও বেশি আছে এরকম কাউকে বলা হচ্ছে MKO, মোর নলেজেবল আদার। সেটা হতে পারে যে কোনো বয়স্ক ব্যক্তি, হতে পারে যে কোনো শিক্ষিত ব্যক্তি, হতে পারে ক্লাসরুমে যিনি পড়ান টিচার, হতে পারে ক্লাসরুমে যাদের সাথে শিক্ষার্থী একসাথে বসে লেখাপড়া করছে, দলে কাজ করছে, তারা তথ্য প্রক্রিয়াজাতকরণ করছে, চিন্তা করছে, শেয়ার করছে, সেটা তারা হতে পারে শিক্ষার্থীর বাবা মা বা এই জাতীয় এই স্থানীয় ব্যক্তিবর্গ। এদের সহযোগিতা লাগবে, এদের গাইড, এদের ফ্যাসিলিটেশন, এটা দরকার পড়বে শিখনের জন্য বা মিথস্ক্রিয়ার জন্য। এই মিথস্ক্রিয়ার মধ্যে যদি এদের গাইডকে এনশিওর করা যায় বা ফ্যাসিলিটেশনকে যদি এনশিওর করা যায়, ইনস্ট্রাকশনকে যদি এনশিওর করা যায় এদের থেকে আসবে, তাহলে সেখানে শিখনটা হবে। তার মানে মোর নলেজেবল আদার এটা দরকার আছে। একা একা শিশু শিখবে না, একা একা পারবে না, তার জন্য এটা দরকার, এই পরিবেশ দরকার। আরেকটি কনসেপ্ট হচ্ছে ZPD, এটার ইংরেজি হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, আর বাংলাতে আমরা বলতে পারি বিকাশের নিকটবর্তী অঞ্চল। বিকাশের নিকটবর্তী অঞ্চল। একটু আগে আমি প্রায়র নলেজের কথা বলছিলাম, যে আগে থেকেই আমি শিক্ষার্থী কি জানে সেটা। যেমন এই আমি হচ্ছে শিক্ষার্থী, আমি কি করতে পারি এটার একটা বাউন্ডারি আছে, যে এই কাজটুকু আমি করতে পারি। আমি হামাগুড়ি দিয়ে ওয়ালের কাছে গিয়ে ধরে ধরে দাঁড়াতে পারি, আমি শিশু, আমি এই কাজটুকু পারি। একবারে দাঁড়াতে পারি না, হামাগুড়ি দিয়ে ওয়ালের কাছে যাব, ওয়ালের কাছে গিয়ে আস্তে আস্তে ওয়াল করে করতে পারি, দাঁড়াতে পারি, এইটুকু আমি পারি। অন্যের সহায়তায় আমি কি করতে পারি, ওই যে শিশুটি হামাগুড়ি দিয়ে দাঁড়ালো, তাকে যদি হাত ধরে যদি তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, সে 1 পা 2 পা করে হাঁটতে পারবে। এইটুকু হচ্ছে অন্যের সহায়তায় করতে পারে, যে অন্যের সহায়তায় আমি কি করতে পারি, এটুকু। অন্যের সহায়তা ছাড়া আমি হাঁটতে পারছি না। তাহলে এই দুটো লেভেল দেখলাম, যে এটা একটা প্রাথমিক লেভেল, প্রায়র নলেজ। আর তারপরে যে দেখলাম যে এটাই হচ্ছে বিকাশের নিকটবর্তী অঞ্চল। তার মানে ওই হাত ধরে তাকে হাঁটতে শেখানোর প্রক্রিয়া গ্রহণ করতে হবে, এবং সেটাই হচ্ছে এই নিকটবর্তী অঞ্চল। অর্থাৎ যা পারে তার উপর ভিত্তি করে তার জন্য আমি হেল্প করলে তাকে সে যা পারবে সেই এরিয়াতে তাকে নিয়ে কাজ করা, এটা এই এরিয়াটা গুরুত্বপূর্ণ। এবং লার্নিংয়ের জন্য বা শিখনের জন্য এই এরিয়াটাই হচ্ছে আসলে এখানেই শিখনটা হয়, অন্যের সহায়তায় সে যা পারে। এটা হাঁটার কথা বললাম। অন্য লার্নিংয়ের ক্ষেত্রেও, ক্লাসরুম লার্নিংয়ের ক্ষেত্রেও, ক্লাসরুম টিচিংয়ের ক্ষেত্রেও আমরা এই বিষয়টাকে গুরুত্ব দেব, যে ওই যে স্টার্ট ফ্রম দেয়ার হোয়াট ইজ অলরেডি নান টু ইউর স্টুডেন্ট। শিক্ষার্থী আগে থেকে যা পারে সেখান থেকে শুরু করে তার জন্য পরিস্থিতি, পরিবেশ এগুলো তৈরি করে দিতে হবে, যে সে আমার হেল্প নিয়ে যাতে সে করতে পারে, নতুন ধারণা লাভ করতে পারে আমার মিথস্ক্রিয়ার মাধ্যমে, অন্যের সাথে থিঙ্কিং শেয়ার করার মাধ্যমে। তো এই ব্যাপারটি হচ্ছে ক্লাসরুমের ব্যাপার, এবং এটাই হচ্ছে বিকাশের নিকটবর্তী অঞ্চল। এটাকে প্রায়োরিটি দিতে হবে। এটা আস্তে আস্তে বড় হবে, আর আমি কি করতে পারি না সেটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে। আমাদের শিখনের মূল টার্গেট হচ্ছে এই অঞ্চলটাকে বড় করা, এবং শিক্ষার্থী কি করতে পারে না সেই অঞ্চলটাকে আস্তে আস্তে সীমিত করে দেওয়া। এখানে আরেকটি কথা লেখা আছে, অ্যাডাল্টস আর ইম্পর্টেন্ট সোর্স অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। এটা এত বোঝাই যাচ্ছে যে সোর্সটা, ইনফরমেশনের সোর্স বা এই লার্নিংয়ের সোর্স হচ্ছে অ্যাডাল্ট, MKO, অ্যাডাল্ট। আর একটি কথা লেখা আছে, রিসিপ্রোকাল টিচিং ইনক্রিজ লার্নিং। রিসিপ্রোকাল কথাটা মিউচুয়াল, অর্থাৎ এই যে পিয়ারের কথা আমরা বলছি, সেখানে কিন্তু মিউচুয়াল লার্নিংটা হচ্ছে আর কি। মিউচুয়াল লার্নিংটা হচ্ছে কীভাবে? মিউচুয়াল টিচিংয়ের মাধ্যমে। পিয়ার যখন পিয়ারকে টিচ করছে, যখন শেখাচ্ছে, তখন এটা মিউচুয়াল বা রিসিপ্রোকাল টিচিং। অথবা শিক্ষকও যখন ছাত্রকে পড়ায়, তখন সেও কিন্তু নিজেও কিন্তু কিছু শিখে। ওই যে একটা কথা আছে, টিচ আদার ইজ দ্য বেস্ট মেথড। এত মেথডের কথা আমরা জানি, কিন্তু সবচেয়ে বড় মেথড হচ্ছে টিচ আদার। হ্যাঁ, সেটা যেমন আজকে আমি যে কথা বলছি, এর মধ্য দিয়েও কিন্তু আমার পূর্ববর্তী ধারণাগুলো আরও শানিত হচ্ছে।
নেক্সট টাইম যখন আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে যাব সেখানে ম্যাচিউরিটি আরও বেশি থাকবে, যে এটা আসলে পিয়ার টিচিংয়ের মাধ্যমে এই যে রিসিপ্রোকাল টিচিং লার্নিংটাকে ইনক্রিজ করতেছে। তো এই দুটো জিনিস তাহলে আমরা দেখলাম ZPOকে গুরুত্ব দেব, MKO এটা যথাযথভাবে আমরা ভূমিকা রাখব। আচ্ছা, পরে আরও দুটো জিনিস আমরা এখানে দেখি, তার একটি হচ্ছে স্ক্যাফোল্ডিং, আরেকটি হচ্ছে যূথবদ্ধতা ইন্টিগ্রেশন। স্ক্যাফোল্ডিংটা আগে একটুখানি দেখে নিই। আচ্ছা, লেখাটা ভাষক, স্ক্যাফোল্ডিংটা কি? ওই যে বললাম যে আমি কি পারি, অন্যের সহায়তায় আমি কি পারি, আমি কি পারি না, এই যে ZPDর কথা আর কি, যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্টের যে এরিয়াগুলো, তো সেই এরিয়াতে আবার আমরা স্মরণ করি স্ক্যাফোল্ডিংটা। স্ক্যাফোল্ডিংটার অর্থটা হচ্ছে দৃঢ়ীকরণ। এখানে তিনটা কথা আছে, আই ডু, ইউ ডু, উই ডু, ইউ ডু, অর্থাৎ আমি করি, তুমি দেখো, আর এসো আমরা এখন করি, এসো আমরা করি, এবার তুমি করো, আমি দেখি। এই যে তিনটা স্টেপ, শিক্ষার্থীকে নিয়ে যে তিনটা স্টেপ, আমি করি, তুমি দেখো, আমরা একসাথে করি, এবার তুমি করো, আমি দেখি। তো এই যে তিনটা লেভেলে নিয়ে যাই যদি আমরা প্র্যাকটিসটাকে, অনুশীলনটাকে, তখন এটাকে বলা হয় স্ক্যাফোল্ডিং। যে হাঁটতে শেখালাম সেটাও কিন্তু একটা স্ক্যাফোল্ডিং, যে হ্যাঁ আসো আসো, আমি হাত ধরবো, দাঁড়িয়ে আছি, তুমি আসো আসো, দু একবার তাকে ধরে দেখালাম, থার্ড টাইম আমি আসলে তাকে ধরলাম না, দেখা গেল সে একাই হাঁটতে পারে। হ্যাঁ, এটা কিন্তু তার হাঁটার যে দক্ষতা বা হাঁটার যে ধারণাটি বা জ্ঞানটি, নতুন শিখনটি, সেটি কিন্তু তাকে রপ্ত করানোর জন্য আমি স্ক্যাফোল্ড করালাম। তো এই ব্যাপারটি আই ডু, ইউ ডু, উই ডু এবং ইউ ডু। আচ্ছা, এটা একটা কনসেপ্ট। এখানে আরেকটি কনসেপ্ট আছে যৌথবদ্ধতা, ভাষা এবং চিন্তন। ভাইগোস্কি বলেছেন যে শিশুর মধ্যে যে ভাষার যে বিকাশ, এই বিকাশটা আলাদা হয়, তার চিন্তনের বিকাশটাও আলাদা হয়। দুটো একটা সময় পর্যন্ত দুটো আলাদা ধারায় প্রবাহিত হয়, ভাষাও বিকশিত হচ্ছে, চিন্তাও বিকশিত হচ্ছে। কিন্তু একটা সময়ে গিয়ে ভাষা এবং চিন্তনের যে বিকাশ, সেটা দেখা যাচ্ছে যে একটা আরেকটার সাথে সন্নিহিত হচ্ছে আর কি, সন্নিহিত কোণ তৈরি করছে। হ্যাঁ, দুটো বাহু যখন একটা শীর্ষবিন্দুতে মিলিত হয় তাকে সন্নিহিত কোণ তৈরি হয়, তখন এই ভাষা এবং চিন্তনের মধ্যে আমরা দেখতেছি এখানে একটা সন্নিহিত কোণের ব্যাপার আছে। অর্থাৎ ভাষা এদিক থেকে বিকশিত হয়ে হয়ে আসছে, চিন্তনও বিকশিত হয়ে আসছে, একটা পর্যায়ে গিয়ে এই দুইটার যৌথবদ্ধতা সাধিত হয়েছে। এবং যখনই যৌথবদ্ধতা সাধিত হয় তখন এই লার্নিংটার যে গতি, সেই গতিটা অনেক পরিমাণে বেড়ে যায়। অর্থাৎ চিন্তা যখন ভাষাকে শাসন করে, ভাষা যখন চিন্তনকে শাসন করে, তখন শিক্ষার্থীর লার্নিং অধিক পরিমাণে বেড়ে যায়। ভাইগোটস্কির আবিষ্কার বা ভাইগোটস্কির চিন্তন। আর দুটো কথা এখানে আছে, কোলাবোরেটিভ স্পিচ এবং প্রাইভেট স্পিচ। এই ভাষার ক্ষেত্রে আবার দু ধরনের ভাষার কথা আছে। একটি হচ্ছে যে সামাজিক ভাষা, একটি হচ্ছে অন্তর্গত ভাষা। একটা বাহ্যিক ভাষা, একটা অন্তর্গত ভাষা। সামাজিক ভাষা সমাজ পরিপ্রেক্ষিতে, ক্লাসরুমে শিশু যখন অন্য শিক্ষার্থীদের সাথে যে ভাষায় শেয়ার করলো, যে চিন্তনগুলো শেয়ার করলো, যে ভাষা, এটা সামাজিক ভাষা। ক্লাসরুমের এই লার্নিংটা, এই শিখনটা, এই চিন্তন প্রক্রিয়াটা আবার সে বাসায় ফিরে গিয়ে শুয়ে শুয়ে যখন ভাবে, যখন সে কল্পনা করে চোখ বন্ধ করে, তখনও কিন্তু সে তার ভাষারই প্রয়োগ করে। আমরা যে স্বপ্ন দেখি সেটাও কিন্তু ভাষার মাধ্যমেই স্বপ্ন দেখি। স্বপ্নের ক্ষেত্রে আমাদের ভাষার একটা ব্যাপার থাকে, কল্পনার মধ্যে ভাষার একটা ব্যাপার থাকে, একা একা চিন্তনের মধ্যে ভাষার ব্যাপার থাকে। এই ভাষাটিকে বলা হচ্ছে প্রাইভেট স্পিচ। এই দু ধরনের স্পিচ যখন যৌথবদ্ধ হয়, তখন এই লার্নিংটা ইফেক্টিভ লার্নিং হয়, মিনিংফুল লার্নিং হয়। আমরা তো জানলাম যে যৌথবদ্ধতার মধ্যে আসলে ভাইগোটস্কি কি বলতে চেয়েছেন। তাহলে আমরা চারটা জিনিস কিন্তু দেখলাম, MKO, মোর নলেজেবল আদার, তারপরে হচ্ছে যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে স্ক্যাফোল্ডিং, তারপরে হচ্ছে এই যৌথবদ্ধতা। এই চারটা ব্যাপার ভাইগোটস্কি তার থিওরির মধ্যে খুব বড় করে দিয়েছেন এবং দেখিয়েছেন
এবং খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন। আচ্ছা, আমাদের এখন সিদ্ধান্ত কি হতে পারে এগুলোর পরিপ্রেক্ষিতে? ভাইগোটস্কি বলেছেন যে শিশুকে আমরা সহায়তা করব, তাকে সমর্থন করব, তাকে পথ দেখাবো, তাকে সহযোগিতা করব, তবে এটা ডাইরেক্ট না, ইনডাইরেক্ট, পরোক্ষভাবে, পরোক্ষ সহায়তা, পরোক্ষ সমর্থন, পরোক্ষ পথ দেখানো। এই যে পরোক্ষ, শিশু একটা কাজ করছে, আমি মুচকি হাসলাম, এটা কিন্তু তাকে কিছু বললাম না, এই যে মুচকি হাসলাম, এটা কিন্তু তাকে আসলে এক ধরনের সমর্থন দেওয়া, এবং সেটা কিন্তু পরোক্ষ সমর্থন দেওয়া। মুখে বাহবা দিলাম অনেক কথা, সেটা কিন্তু প্রত্যক্ষ। আচ্ছা, আরেকটা ব্যাপার, তাকে যে আমরা সমর্থন করব বা সহায়তা করব, সেটা অবশ্যই হবে সাময়িক। সারাক্ষণ তাকে আমি কাজ করে দিব না, সারাক্ষণ তাকে আমি দেখিয়ে দিব না, একটু দেখিয়ে ছেড়ে দেবো, হাঁটো তুমি এখন একা একা, হ্যাঁ একটু আসছে এবার ছেড়ে দিই, 2 পা আগাইছে আমি ছেড়ে দিই, ছেড়ে দিয়ে দেখি যে সে কি করে, দাঁড়িয়ে থাকে নাকি আবার পা ফেলার চেষ্টা করে। তো এটা সাময়িক সহযোগিতা করব, একটা না বক্তৃতা দিয়ে সব কিছু তাকে বুঝাই দেব না, কিছু বক্তৃতা দিয়ে আবার তাকে ছেড়ে দেব ওইটুকু রিথিঙ্কিং কনস্ট্রাকশনের জন্য, নলেজ কনস্ট্রাকশনের জন্য, কনসেপ্ট কনস্ট্রাকশনের জন্য। তো এইভাবে, এই জন্য দীর্ঘ বক্তৃতা আমাদের এই সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরিতে একেবারেই নিষেধ করা হয়েছে, যেটা কোনো দেশই এখন আর ওই দীর্ঘ বক্তৃতার মাধ্যমে, বিশেষ করে সেকেন্ডারি এবং প্রাইমারি লেভেলে এই দীর্ঘ বক্তৃতা আছে, হায়ার এডুকেশনে আছে, সেখানে আর এত থিওরিটির দরকার পড়ে না। কিন্তু সেকেন্ডারি লেভেল, প্রাইমারি লেভেলের যে এডুকেশন, যে টিচিং এনভায়রনমেন্ট, সেখানে কিন্তু আমাদের এই কি বলে এডুকেশনাল সাইকোলজি, সেটাকে চাইল্ড সাইকোলজি, সেটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এই জন্য বলা হচ্ছে যে সাময়িক সহযোগিতা করব, ধারাবাহিক সহযোগিতা করবে। একটা কাজের অনেকগুলো পর্যায় থাকে, অনেকগুলো ধাপ থাকে, সেই ধাপে ধাপে তাকে একটু একটু করে সাহায্য সহযোগিতা করব। এই কথাটা আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, সরাসরি কাজ বা সমস্যার সমাধান করে দেওয়া যাবে না, তাকে সুযোগ তৈরি করে দিতে হবে, তাকে পরিবেশ তৈরি করে দিতে হবে। আমরা এই যে গণিতের পাঠ্য বইতে আমরা কিন্তু দেখেছি যে প্রশ্নমালা থাকে, তার আগে অনুশীলনী থাকে। তো অনুশীলনী কেন থাকে? এটা সে নিজে প্র্যাকটিস করবে, আর প্রশ্নমালাগুলো সে নিজে নিজে কাজ করবে আর কি। তো সমস্যা তাকে সমাধান করে দেওয়া যাবে না। বক্তৃতা অনেকটা সমস্যার সমাধান, একটা প্রসেসের মাধ্যমে আমরা তার সমস্যার সমাধান করে দিতে চাই, সেটি নয়, তার জন্য কাজ তৈরি করে দিতে হবে, সমস্যার সমাধানের পরিবেশ তৈরি করে দিতে হবে। এই জন্য আমাদের এই যে তাকে অনেক সময় কোনো একটা সূত্র দিতে হতো, যে এই সূত্র ফলো করো, ইঙ্গিত দিতে হবে যে এইভাবে করো হবে, উপকরণ দেখিয়ে যে হ্যাঁ দেখতে পাচ্ছ এরকম একটা উপকরণ, এটা নিয়ে তুমি কাজ করো। কাঠামো উপস্থাপন, তাকে যে আমি একটা কাজ দেবো, সেই কাজটা আমার এই ক্লাসের একটু পরে শেষের দিকে আছে, হ্যাঁ এই কাঠামো উপস্থাপন, কাঠামো আছে, এবং কাঠামোর মাধ্যমে তাকে অনুশীলনের সুযোগ তৈরি করে দেওয়া। তো সেটি এইভাবে অনুশীলনের সুযোগ, যে কোনোভাবেই হোক অনুশীলনের সুযোগ ক্লাসরুম প্র্যাকটিসে করে দিতে হবে। আর সর্বশেষের কথা হচ্ছে যে হেঁটে দেখানো নয়, হাঁটতে শেখানো, নিজের পায়ে দাঁড়াতে শেখানো। আমি অনেক হাঁটতে পারি, দৌড়াতে হাঁটতে, তাতে শিশুর কী হলো? শিশুর তো কিছু লাভ নাই। তো শিশুকে আমার হাঁটতে শেখানোর পরিবেশটা তৈরি করে দিতে হবে। কেমন? আমি বক্তৃতা দিয়ে লাভ নাই, শিশু বক্তৃতা দিতে পারে কিনা, তাকে বক্তৃতা দেওয়ার উপযোগী করে তুলতে পারি কিনা, সেটাই হচ্ছে লার্নিং। এবং সেই জন্য তাকে নিজের পায়ে দাঁড়াতে শেখাতে হবে, অনুশীলনের সুযোগ তৈরি করে দিতে হবে, এই জন্য পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিতে হবে। এই কথাগুলো আমাদের এখানে। তো যাই হোক, আমরা একটুখানি অ্যাট এ গ্ল্যান্স আমরা যে সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের মূল টার্গেট যেটি, সেটি হচ্ছে মিনিংফুল লার্নিং। তো আমরা দেখি একটুখানি যে মিনিংফুল লার্নিং বলতে আসলে কি বোঝানো হচ্ছে। তো যে লার্নিংটা অ্যাডাপটিভিটির মাধ্যমে হয়, অ্যাডাপটিভ অ্যাক্টিভিটি লার্নিংটা, সেটা মিনিংফুল লার্নিং। যে লার্নিংটা কনটেক্সটের মধ্যে হয়, সিচুয়েশনাল যেটা, সেটা মিনিংফুল লার্নিং। আর যে লার্নিং কনস্ট্রাক্টেড বাই দ্য লার্নার, শিক্ষার্থী নিজে যেটা গঠন করে, সেটা মিনিংফুল লার্নিং। যে লার্নিংয়ের ক্ষেত্রে প্রায়র আন্ডারস্ট্যান্ডিংটা কাজে লাগে, পূর্বজ্ঞানটা, পূর্ব ধারণাটা এই যে লার্নিংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটা মিনিংফুল লার্নিং। এবং সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে যে লার্নিং হয়, সেটা মিনিংফুল। আর এই জন্য এই মিনিংফুল লার্নিং এনশিওর করতে গেলে আমাদের কি দরকার? আমাদের প্রতিষ্ঠানগুলোতে দরকার হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট টিচার। তো এই কথাগুলো আসলে ওই সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের সামারি আর কি।
এবং বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশে এই যে পার্টিসিপেটরি অ্যাপ্রোচ নিয়ে আমরা কথা বলছি, তো সেই পার্টিসিপেটরি অ্যাপ্রোচটা আসলে আসছে এই কনস্ট্রাকটিভিস্ট, সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট থিওরি থেকে, ভাইগোস্কির এই থিওরি থেকে। আমরা যে প্রত্যেকটা বিষয়, বিএড কোর্সের প্রত্যেকটা বিষয়ে কত রকমের মেথড, কত রকমের টেকনিক, হ্যাঁ, ফর্মেটিভ অ্যাসেসমেন্টের কথা বলি, স্ট্রাকচারাল ওয়ার্কশিট ইউজ করে ক্লাসরুম টিচিংয়ের কথা বলি, এই সব ব্যাপারগুলো আসলে আসছে এই সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরির প্রভাবে। একটা আমি মনে রাখার জন্য আরেকটাই বলি, জীবনানন্দ দাশ জীবদ্দশায় স্বীকৃতি পাননি, মরে যাওয়ার পরে কিন্তু তার স্বীকৃতিটা মিলছে। আমাদের এই যে থিওরিস্ট, যে তাকে আমরা দেখলাম যে 1934-এ তিনি মারা গেছেন, কিন্তু তার এই থিওরি নিয়ে কাজ হয়েছে কিন্তু 80-র দশকে, অর্থাৎ প্রায় 50 বছর পরে তার এই থিওরি, তার এই কনসেপ্ট, তার এই বইয়েতে লেখা যে ধারণাগুলো, সেই ধারণাগুলো এডুকেশনে আসছে। অর্থাৎ মরে যাওয়ার পরে অনেক বছর পরে, 50 বছর পরে তার এই ধারণাগুলো কি বলে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো যারা এডুকেশন নিয়ে বর্তমান বিশ্বে খুব বেশি ভাবে, বেশি কাজ করে, বেশি চিন্তা করে বা নতুন ফরম্যাট তৈরি করে, তাদের কাছে কিন্তু এটা প্রায়োগিকতায় আসছে 80-র দশকে। এত বছর পরে পার্টিসিপেটরি অ্যাপ্রোচের কথা, মেথডসের কথা, টেকনিক্সের কথা আমরা যেগুলো বর্তমানে ইউজ করছি, তো বর্তমানে গুরুত্ব দিচ্ছি বা আমাদের কারিকুলামের মধ্যে ইন্টিগ্রেট করছি, ফর্মেটিভ অ্যাসেসমেন্টের কথা ইন্টিগ্রেট করছি, তো সেইগুলো আসলে এই সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থেকে নেওয়া। আমরা ভাইগোটস্কির এই যে চিন্তা, এই চিন্তা এত বছর পরে এসে আমরা সেই চিন্তাকে আত্মীকরণ করছি। তো যাই হোক, তো তারপরেও ভালো যে আমরা এই কাজগুলো পারছি কিনা। তো আমার মনে হয় যে আসলে থিওরি হিসেবে নিয়েছি বা কারিকুলামে আমাদের অ্যাপ্রোচ, পার্টিসিপেটরি অ্যাপ্রোচের কথা আছে, এই যে ব্রেন স্টর্মিং, যেমন প্রবলেম সলভিং, বিভিন্ন মেথডের কথা আছে, হ্যাঁ, কিন্তু এই মেথডগুলো আমরা ক্লাসরুমে কি নিয়ে যেতে পারছি না। এখনও কিন্তু সেই সনাতন যে লেকচার মেথড, সেটির মধ্যেই কিন্তু আছে। আমাদের এই থিওরিটা নিয়ে আলোচনার মূল কারণ হচ্ছে যে আমরা আমাদের ক্লাসরুম টিচিংয়ে এই অ্যাপ্রোচটাকে, এই কনস্ট্রাকটিভিস্ট থিওরিটাকে আমরা ক্লাসরুম টিচিংয়ে অ্যাপ্লিকেশন লেভেলে নিয়ে যেতে পারি কিনা, সেই চেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে এবং আমাদের চিন্তা করতে হবে। তো যদি কি বলে প্র্যাকটিক্যাল ক্লাস হতো, যদি ফেস টু ফেস ক্লাস হতো, তাহলে আমরা এখন যে কথাগুলো আমি বলবো সেগুলো শিক্ষার্থীদের মাঝ থেকে বের করে আনা হতো এবং তখন এটার নাম হতো শিক্ষার্থী কেন্দ্রিক চকবোর্ড সামারি ও ফিডব্যাক। এই যে টেকনিকটা, এই টেকনিকটা ইউজ করে হতো। যে সেটি যেহেতু সম্ভব না, যেহেতু তোমরা এখন আমার দৃষ্টির সীমানার বাইরে আছো, অতএব একটুখানি দেখে নাও যে আসলে চকবোর্ড সামারিতে তোমরা যা বলতে সেটাকে প্রসেস করে আমি ফিডব্যাকটা এইভাবে দিতাম যে তাহলে আমাদের অর্জনটা কি, শিক্ষণে গঠনবাদ, এই মতবাদ অনুযায়ী আমরা কি করব। আমরা ক্লাসে একটানা বক্তৃতা বা দীর্ঘ বক্তৃতা পরিহার করব। শেখানো নয়, শিখন পরিবেশ তৈরির উপর জোর দেব। আমি কাউকে শেখাতে যাব না, শিখন তার জন্য মালি আর চারা গাছ হিসাবে। আমি গাছ তার নিজের মতো করে বিকশিত হবে, ফুল ফুটবে, ফল ধরবে। আমার কাজ হচ্ছে নিড়ানি দেওয়া, পানি দেওয়া, আগাছা পরিষ্কার করা, পোকায় ধরলে সেটা করে দেওয়া। এই যে গাইড এবং ফ্যাসিলিটেশনের যে ব্যাপারগুলো আছে, সেগুলো শিখন পরিবেশ তৈরি করা, এটার উপরে জোর দেব। অর্থাৎ সে যে তাকে দিয়ে চিন্তা করাবো, কি দিয়ে চিন্তা করাবো, আমি বললেই কি সে চিন্তা করবে যে এটার 2টা সুবিধা লেখো, 2টা অসুবিধা লেখো, কিন্তু চিন্তার কিছু নাই, মুখস্থ লিখে দেবে। তো চিন্তা কিভাবে এনশিওর করা যায় পরবর্তী 2টো স্লাইডে আমরা দেখব। আচ্ছা, ইনস্ট্রাক্টর, গাইড বা ফ্যাসিলিটেটরের ভূমিকায় থাকতে হবে। শিক্ষার্থীর কানের ব্যবহারে নয়, চিন্তনের ব্যবহারে গুরুত্ব দিতে হবে। ওই যে বক্তৃতার কথা বললাম, শিক্ষার্থীকেই শিখনের দায়িত্ব প্রদান, যে বাবা তুমি শিখবা, তুমি কাজ করে শিখো। তো এটা হলে ভালো হয়। নিষ্ক্রিয় শ্রোতা বানানো নয়, সক্রিয় কর্তা বানানো। আর মাল্টিপল পার্সপেক্টিভ থেকে বিষয়বস্তু উপস্থাপন। তো কখনো এই মাল্টিমিডিয়ায় দেখালাম, কখনো নিজে করে দেখালাম, কখনো তার লিসেনিং করালাম, এই মাল্টিপল পার্সপেক্টিভ থেকে, কখনো ছবি দেখালাম, এরকম বিভিন্ন পার্সপেক্টিভ থেকে বিষয়বস্তু উপস্থাপন করতে হবে। আর কি হচ্ছে, শিক্ষার্থী কেন্দ্রিক বা সমস্যা ভিত্তিক শিখন প্রক্রিয়ার উপর গুরুত্ব দিতে হবে। স্টুডেন্ট সেন্টার্ড, এই যে আধুনিক পাঠদান পদ্ধতি সবই তো শিক্ষার্থী কেন্দ্রিক, সেই কথাটা আর কি, এবং সবই সমস্যা ভিত্তিক। প্রবলেম সলভিং মেথড, কিন্তু ব্রেন স্টর্মিং কি সমস্যা নাই? আধুনিক পাঠদান পদ্ধতি যেগুলো আর কি,
সবই কিন্তু আসলে সমস্যা ভিত্তিক পদ্ধতি, সমস্যা ভিত্তিক শিখন প্রক্রিয়া। অর্থাৎ তার সামনে একটা সমস্যা উত্থাপন করা, যে এখানে তুমি অ্যাকশন করে সমস্যা থেকে উদ্ধার পাও, সমস্যা থেকে পরিত্রাণ পাও, তাহলেই তোমার একটা লার্নিং হবে। নির্দেশনা প্রদান, সমস্যা সমাধান কৌশলের বৈচিত্র্য অনুসন্ধান, কিভাবে নির্দেশনা দিলে, কিভাবে কোন কৌশলে কাজ করে দেখালে তার কাছে সহজতা হবে, শিক্ষার্থী কিভাবে শেখে তা অনুধাবন, এই চাইল্ড সাইকোলজি। হ্যাঁ, হাউ স্টুডেন্ট লার্ন, এটার উপরে কাজ হচ্ছে। হাউ টু টিচ এর উপরে না, হাউ স্টুডেন্ট লার্নের উপরে কাজ করতে হবে। মিথস্ক্রিয়া ভিত্তিক শিখন নিশ্চিত করা, অর্থপূর্ণ শিখন সম্পর্কে স্পষ্ট ধারণা। আমি যে এখন যে 12টা পয়েন্ট দেখালাম, এই 12টা পয়েন্ট কিন্তু আমার ক্লাসরুমে তোমাদের মাঝখান থেকে আসতো আর কি, তোমাদের চিন্তা থেকে আমি বের করে আনতাম, তখন এটা পার্টিসিপেটরি হতো। তো আমার কথা মোটামুটি শেষ, বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করেছি। এখন সেটি হচ্ছে যে শ্রেণীতে কাজ, তবে এই কাজটা মূল্যায়নের জন্য না, এটাও আমার পাঠের অংশ। ওই যে বললাম, শিক্ষার্থীর জন্য গাইড করা, ফ্যাসিলিটেট করা, তার জন্য পরিবেশ তৈরি করা। আমি একটা পরিবেশ এখানে তৈরি করে রাখছি। এই পরিবেশে শিক্ষার্থী যদি কাজ করে, তাহলে দেখা যাবে যে তার এতক্ষণ ধরে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে, এতক্ষণ ধরে যে থিঙ্কিংগুলো প্রেজেন্ট করা হয়েছে, সেটাকে আমি অ্যাপ্লিকেশনের সুযোগ তৈরি করে দিই। তবে এই অ্যাপ্লিকেশনটা ইভ্যালুয়েশনের জন্য না, অ্যাপ্লিকেশনটাও লার্নিংয়ের জন্য, ওই যে করে শেখা। দেখি ভাইগোটস্কির সামাজিক গঠনবাদের নিম্নবর্ণিত ধারণাসমূহ, যে 8টা ধারণা আছে, আবার আসিব ফিরে এই কবিতাটির শ্রেণীপাঠে সম্ভাব্য প্রয়োগ। একটা কবিতা পড়াতে যাব, তো সেখানে এই ভাইগোটস্কির এই যে 8টা ধারণা আমি নিয়েছি, এই 8টা ধারণা যদি আমি এনশিওর করতে চাই, এই 8টা ধারণা যদি আমি অর্জন করাতে চাই, তাহলে আমার পাঠদানের ক্ষেত্রে, এই 50 মিনিটের পাঠদানের ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেটা তোমরা এখন জোড়ায় বা দলে, হ্যাঁ, এটা চিন্তা করে তোমরা এখানে লিখবে। তো আমি একটুখানি ক্লু দিয়ে দিই। শিক্ষকের কাজ হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া, গাইড করা, ফ্যাসিলিটেট করা। তাহলে তুমি কি করবা? ওই কবিতা পড়াতে গিয়ে কি করবা সেখানে লিখবা। কিভাবে গাইড করবা, কিভাবে ইনস্ট্রাকশন দিবা, কিভাবে ফ্যাসিলিটেট করবা। শুধু এখানে বললে হবে না যে ইনস্ট্রাকশন দিব, গাইড করবো, এটা তো বলাই আছে। এটা না বলে তুমি কিভাবে করবা, কি কাজ করবা, তার জন্য সেটা লিখবা। সহযোগিতামূলক দলীয় মিথস্ক্রিয়া ধারণা কাঠামো গঠনে কার্যকর, এটা সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের একটা ফাইন্ডিংস। তো এখন তুমি এই কবিতা পড়াতে গিয়ে তাহলে কি করবা? তুমি কি বলবা শুধু দলীয় কাজ দিব? না, দলীয় মিথস্ক্রিয়াটা কিভাবে এনশিওর করা যায়, হ্যাঁ, সেটা তুমি এখানে লিখবা। কি কাজটি দিবা তুমি? দলীয় কাজ দিবা না, কিন্তু কাজ দিব এটা বড় কথা না, কি কাজটা দিবা সেটা এখানে উল্লেখ করবা। ক্রিটিক্যাল ও ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছানো অর্থপূর্ণ শিখন নিশ্চিত করে। তাহলে তুমি শিক্ষার্থীকে এই যে প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং, এগুলো করানোর জন্য তুমি কি পদক্ষেপ নেবা শ্রেণীকক্ষে। পূর্ববর্তী ধারণা নতুন শিখনে ইতিবাচক প্রভাব ফেলে, এটা এনশিওর করার জন্য কি করবা? শিক্ষার্থীর নিজস্ব সক্রিয়তায় জ্ঞান অর্জন ও সংগঠনের প্রধান শর্ত। জ্ঞান গঠন বা নির্মাণের বিষয়, সঞ্চালিত হওয়ার বিষয় নয়। আবার বলছি, জ্ঞান ট্রান্সমিট করা যায় না, জ্ঞান এটা নির্মাণ করতে হয়। তো এই নির্মাণ করতে গিয়ে আমি কি করব? সঞ্চালিত হওয়ার বিষয় যদি হতো, তাহলে আমি দীর্ঘ সময় একটা বক্তৃতা দিলে সেটা ট্রান্সমিট হয়ে যেত। তো ক্লাসে আমি চাচ্ছি জ্ঞানটা গঠন করাতে, তাহলে কি করব? সমস্যা কেন্দ্রিক অনুসন্ধানের মাধ্যমেই ধারণা সুসংগঠিত হয়, ওই যে প্রবলেম সলভিং মেথড। অর্জিত নতুন ধারণা শিখন প্রক্রিয়ার মধ্যেই প্রকাশ পায়, এর জন্য আলাদা করে মূল্যায়ন পর্বের দরকার নেই। যে কাজটি একটু আগে হয়েছে বা এখন হচ্ছে, এটা বলছে যে এটা মূল্যায়ন না, এটা কি? অর্জিত নতুন ধারণার শিখন প্রক্রিয়া। এই কাজটা করলেই তোমার অ্যাপ্লিকেশন লেভেলে তুমি নিয়ে গেলা জিনিসটাকে, তোমাকে অ্যাপ্লিকেশন করার সুযোগ তৈরি করে দিলাম আর কি। উচ্চতর মানসিক যে ব্যাপারগুলো আছে সেটা সুযোগ তৈরি করে দিলাম। অর্জিত নতুন ধারণা শিখন প্রক্রিয়ার মধ্যেই প্রকাশ পায়, অর্থাৎ লার্নিংটা যেখানে হচ্ছে, ক্লাসরুমে যে কাজ হচ্ছে সেখানেই প্রকাশ পাবে, এটার জন্য মূল্যায়ন করার দরকার নাই। তো যাই হোক, এটা তোমরা এখন কাজটা করো। তো ধরে নিলাম তোমরা দলীয়ভাবে কাজটি করেছো। আমি এক এক করে হয়তো বা পরবর্তী সময়ে ফেস টু ফেস টিচিংয়ে এটা ফিডব্যাক দেওয়া যেত, বা তোমরা যা বলতে তাই সত্যি। কারণ এই থিওরি বলে যে শিক্ষার্থী কখনো ভুল উত্তর দেয় না, তাই সে যা জানে তাই উত্তর দেয়, ওই যে প্রায় নলেজের কথা। শিক্ষার্থী কখনোই ভুল উত্তর দেয় না, ভুল কিছু বলে না, বরং
যা সে মনে করে তাই, এখানেও ঠিক তাই, তোমার ভুল উত্তর দেওয়ার সুযোগ নাই, তুমি যা মনে করবা তাই তো লিখবা, সেটা ভুল হবে কেন? ভুল হবে না। কেমন? এবং ওই যে আমাদের যে কি বলে সৃজনশীল প্রশ্ন, সেখানেও এই ব্যাপারটি প্রাধান্য পেয়েছে। তা আমরা যেহেতু বাড়ি ফিরে গিয়ে তোমাদেরকে থিঙ্কিং, রিথিঙ্কিং, কনস্ট্রাকশনের একটা ব্যাপার আছে, নলেজ কনস্ট্রাকশনের, তো সেই জন্য একটি কাজ দিয়ে দিচ্ছি যে শ্রেণী শিক্ষণে সামাজিক গঠনবাদের 5টি নেতিবাচক দিক নিচে সন্নিবেশিত আছে। সব কিছুই যে তার ইতিবাচক তা না, কিছু নেতিবাচকতাও তো নিশ্চয়ই আছে। আমি 5টা নেতিবাচক দিক এখানে উল্লেখ করেছি। এই নেতিবাচকতা সমূহকে কিভাবে ইতিবাচক প্রক্রিয়ায় রূপান্তর করা যায় সেইটা তুমি চিন্তা করবা। নেতি তো থাকবেই, দোষে গুণেই তো মানুষ। আমার কি বলে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, ভাইগোটস্কি যা বলেছেন সবই যে ঠিক এমন তো না, নিশ্চয়ই তার ভেতরে কিছু নীতিও আছে। এটাকে আমরা কিভাবে ইতিবাচকতায় নিয়ে যাব সেই চিন্তাটা তোমরা করবা। আমরা একটুখানি দেখে নিই। থিওরির একটা নির্দিষ্ট কাঠামো থাকে, কিন্তু সামাজিক গঠনবাদ কোনো কাঠামো নির্ভর মতবাদ নয়। আমরা যদি থর্নডাইকের থিওরি বলি, আমরা যদি ওই কি বলে গেস্টাল্ট থিওরি বলি, হ্যাঁ, জাপিয়াজের থিওরি বলি, যত থিওরি আছে সব থিওরির একটা কাঠামো আছে, নির্দিষ্ট কাঠামো। কিন্তু আমরা এতক্ষণ ধরে দেখলাম যে আসলে ভাইগোটস্কির এই থিওরি সুনির্দিষ্ট কিন্তু কোনো কাঠামো না। তার চিন্তনগুলো আছে বইয়েতে, সূত্রতে আকারে আছে, কিন্তু থিওরি আকারে এই কাঠামোর মধ্যে নাই, সেই কাঠামোটা নাই। কিন্তু সামাজিক গঠনবাদ কোনো কাঠামো নির্ভর মতবাদ নয়। এটা একটা নেতিবাচক, একটা কাঠামো না থাকলে আমরা সেটা নিয়ে পরবর্তী সময়ে কাজ করব কিভাবে। কিন্তু এরও দিক আছে, ইতিবাচক প্রক্রিয়ার রূপান্তরেরও চেষ্টা আছে, যে চেষ্টাটা এর মধ্যে আছে। কারণ থিওরি থেকে আমরা তো ওই যে 4টা মেজর পয়েন্ট খুঁজে বের করছি, ওই 4টা মেজর পয়েন্টকে আমরা একত্র করে তো একটা কাঠামো বানাতেই পারি। সেই কথাটি ইতিবাচক প্রক্রিয়ার রূপান্তর। সামাজিক গঠনবাদ আদর্শায়িত শিক্ষাক্রমের উপযোগী প্রচলিত মূল্যায়ন ব্যবস্থাকে অস্বীকার করে। সামেটিভ মূল্যায়ন বা চূড়ান্ত মূল্যায়ন, আমাদের জেএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, পিএসসি পরীক্ষা, কত রকমের পরীক্ষা আমরা নেই শিক্ষার্থীকে নিয়ে, কি বলে একটা নির্দিষ্ট স্তর বা একটা নির্দিষ্ট সময় পরে। তো এই ধরনের মূল্যায়ন আদৌ কোনো দরকার নাই বলে মনে করে সামাজিক গঠনবাদ। আমরা এখন যেদিকে ধাবিত হচ্ছি, যে ক্লাসরুম এনভায়রনমেন্টটাকে আমাদের শিক্ষার্থীর অ্যাসেসমেন্টের আওতায় নিয়ে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে না। যদিও ওই যে এসবিএ ছিল আগে, এসবিএ, হ্যাঁ, এসবিএ তো দেখা গেল যে এটা ভালো একটা টুলস, সেটাকে পরে আবার ওই যে কি বলে ধারাবাহিক মূল্যায়নে আমরা নিয়ে আসলাম। অর্থাৎ ফর্ম চেঞ্জ করছি, কিন্তু এটার ইফেক্টিভনেসটা আমাদের কাছে মূর্ত হচ্ছে না। আমরা সেটাকে দিয়ে আসলে করতে পারতেছি, হ্যাবিচুয়েট হতে পারছি না। তো এটা কিন্তু এই এসবি এর কথাই বলি আর ধারাবাহিক মূল্যায়নের কথাই বলি, সেটি কিন্তু এই গঠনবাদী চিন্তার মধ্যে ছিল। সামাজিক গঠনবাদ ওই ব্যাপারটাকে উৎসাহিত করে। আর কি করে তারা? এই যে চূড়ান্ত মূল্যায়ন, সামেটিভ মূল্যায়ন, এটাকে নিরুৎসাহিত করে, যে মূল্যায়নের দায়িত্ব শিক্ষকের উপরে ছেড়ে দিলেই হবে। সেই ভালো জানে আসলে শিক্ষার্থী। এখন এই যে প্রাথমিকে পরীক্ষা হবে না বলা হচ্ছে, তো মূল্যায়ন হবে, তো কিভাবে অ্যাসেসমেন্ট হবে, কিভাবে হবে? শিক্ষক ভালো জানেন, তারা জানেন আসলে যে তার কোন শিক্ষার্থীটা কীরকম। অনেক শিক্ষার্থী সক্রিয় চিন্তা না করে সহপাঠীর চিন্তা কপি করে করে ক্লাসের সময় পার করতে পারে, এতে শিখন ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে। ওই দলীয় কাজ যেটা দেয় আর কি, সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের এটা একটাই। কিন্তু এর থেকে নিশ্চয়ই এটাকে ইতিবাচক দিকে নিয়ে যাওয়া যায়। আরেকটি দিকে পূর্ববর্তী ধারণা ব্যক্তি বিশেষে ভিন্ন। আমরা যে প্রায়র নলেজের কথা বলছি, যে শিক্ষার্থী যা জানে সেখান থেকে শুরু করতে হবে, তো এটা তো ব্যক্তি বিশেষে, শিশু বিশেষে, শিক্ষার্থী বিশেষে ভিন্ন হবে। এক একজনের ধারণা এক এক রকম। তো এই ক্ষেত্রে ক্লাসে প্রত্যেককে তার নিজের ধারণার ভিত্তিতে স্বতন্ত্রভাবে শিখন সুযোগ তৈরি করে দেওয়া সম্ভব নয়। আমার ক্লাসে 60 জন শিক্ষার্থী আছে, 60 জনের এক একজনের কনসেপ্টে এক এক রকম, কারো এতটুকু, কারো এতটুকু, কারো এতটুকু। তাহলে এইটা নিয়ে আমি কিভাবে অগ্রসর হব? তাহলে এটা একটা ব্যারিয়ার, এটা একটা সীমাবদ্ধতা এই থিওরির। তো এটাকে আমরা কিভাবে ইতিবাচক দিকে নিয়ে যেতে পারি? আর সর্বশেষ আমি আরেকটি নেতিবাচক দিক বলতে চাই, সেটি হচ্ছে শিক্ষক গঠনবাদী ধারণায় আস্থাশীল, কর্মনিষ্ঠ এবং সৃষ্টিশীল না হলে এই মতবাদ শ্রেণীপাঠে কার্যকর প্রয়োগ সম্ভব না। 3টা কথা। একটা হচ্ছে যে এই মতবাদে তার আস্থা থাকতে হবে, একটা হচ্ছে কর্মনিষ্ঠতা থাকতে হবে, কাজের প্রতি যা আন্তরিকতা থাকতে হবে, আর একটা হচ্ছে তার সৃষ্টিশীলতা থাকতে হবে। ক্রিয়েটিভিটি না থাকলে তার জন্য সে ওই যে বিভিন্ন স্ট্রাকচার কীভাবে তৈরি করবে,
স্ট্রাকচার তৈরি করতে পারি না বলেই তো আমরা দলীয় কাজ দেই যে পলাশীযুদ্ধের পটভূমি কারণ ও ফলাফল উল্লেখ করো। এটা তো দলীয় কাজের কোনো বিষয় হতে পারে না। এখানে থিঙ্কিংয়ের কিছু নাই। এটা তো ওই কপি করে পেস্ট করে দিয়ে দেওয়া যায়। এটা তো মুখস্থ করে এখানে দিয়ে দেওয়া যায়। আর এটা তো পাঠ্য বইয়ের মধ্যে আছে। আমার কথা হচ্ছে যে এই যে স্ট্রাকচার তৈরি করা, এমন একটা স্ট্রাকচার তৈরি করো যেটা ওর বই দেখে দেখে করুক, কাজ করুক। বই দেখে দেখে সে কাজ করবে। বই দেখে দেখে কাজ করতে করতে তার একটা লার্নিং হবে এবং স্ট্রাকচারটা এমন হবে যে একটা শিখনফলকে রেফার করবে। একটা নির্দিষ্ট শিখনফলের আলোকে কাঠামো তৈরি করে দিলাম, বইও তার সামনে আছে, সে বই দেখবে, ওই কাঠামোতে কাজ করবে, সে জানবেও না যে আসলে কোন প্রশ্নের উত্তর সে শিখতেছে। এটা কাজটা যখন শেষ হবে তখন দেখা যাবে যে তার সামনে একটা ধারণার একটা এরিয়া, একটা জগৎ উন্মোচিত হবে, একটা দুয়ার খুলে যাবে। অর্থাৎ সে তখন একটা প্রশ্ন বা একটা সমস্যার সমাধান। তো এইভাবে এটা স্ট্রাকচারাল ওয়েতে আমাদের পড়াতে হবে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই। দীর্ঘক্ষণ এই ক্লাসটি দুটো ক্লাসে বিভক্ত করলে ভালো হতো, সেক্ষেত্রে মনোযোগটা বেশি কাজ করত। তো যাই হোক, তারপরে দুটো ক্লাসে আমরা এখনও ভাগ করে নিতে পারি জিনিসটাকে। তো আমরা শেষ একটা কথা দিয়ে, ভাইগোটস্কির একটা লাস্ট একটা কথা দিয়ে আমরা শেষ করতে চাই ক্লাসটি, সবাইকে ধন্যবাদ জানিয়ে। ভাইগোটস্কি বলছেন যে এভরি ফাংশন ইন দ্য চাইল্ডস cultural development appears twice, first on the social level and later on the individual level. অর্থাৎ শিশুর এই যে বিকাশটা, কালচারাল বিকাশ মানে তার লার্নিং ডেভেলপমেন্ট যাই বলি, এই বিকাশটা একটা সামাজিক লেভেলে হয়, প্রথমত সোশ্যাল লেভেলে হয় এবং তারপরে তার ইন্ডিভিজুয়াল লেভেলে হয়। সে নিজের মধ্যে সেটা পরে হয়, আসে সামাজিক লেভেলে। এটাকে গুরুত্ব দিয়েছেন সামাজিক লেভেল। ডিউই একটা কথা বলছেন, স্কুল ইজ এ সিম্পলিফাইড সোসাইটি, পিউরিফাইড সোসাইটি, বেটার সোসাইটি, ব্যালেন্স সোসাইটি। অর্থাৎ তাহলে আমাদের এই যে সামাজিক লেভেলে তার যে বিকাশটা সাধন করার জন্য ক্লাসরুমটাকে একটা এই সোশ্যালাইজেশন প্রসেসের আওতায় আনতে হবে। সেটা আনলে সেখান থেকে তার লার্নিংটা হবে, সোশ্যাল লেভেলে তার লার্নিংটা হবে। এই সোশ্যাল লেভেল মানে আমি সবসময় শিক্ষার্থীকে সমাজে ছেড়ে দেবো, তাহলে তো স্কুলই দরকার নাই, তাহলে তো ক্লাসরুমের দরকার নাই। না, তা না, আমি ক্লাসরুমটাকেই একটা সোশ্যাল লেভেলে নিয়ে আসবো। সোশ্যাল যে ইন্টারাকশনের সুযোগটা আমি ক্লাসরুমে নিয়ে আসবো। তখন তার যে ডেভেলপমেন্ট, সেটা প্রথম যে ডেভেলপমেন্টটা হবে সেটা সোশ্যাল লেভেলে ডেভেলপমেন্ট হবে। এরপরে বাসায় সে ফিরে যাবে, একা একা তার নিজস্ব একটা জগৎ আছে, ওই যে ইনার স্পিচ বা অন্তর্গত ভাষা, সেই ভাষা দিয়ে সে তখন ওই ক্লাসরুমের ব্যাপারটাকে ইন্ডিভিজুয়ালি রিথিঙ্কিং করতে থাকবে এবং এর মধ্য দিয়ে নলেজ কনস্ট্রাকশন হবে। তা আমরা প্রত্যাশা রাখলাম যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের ধারণাগুলো মূর্ত হয়ে উঠুক। আমাদের পাঠদানেও আমরা চেষ্টা করব শিক্ষার্থীর মধ্যে এই সোশ্যাল কনস্ট্রাকটিভিজমকে কীভাবে করা যায়, প্রয়োগ করা যায়, এই অনুযায়ী তাকে কিভাবে শেখাতে হয়। আসলে ডিগ্রি দিয়ে লাভ নাই, ভালো নম্বর দিয়ে লাভ নাই, শিক্ষার্থীর পরীক্ষা নির্ভরতার দিকে মুখ করে তাকিয়ে থেকে লাভ নাই। আসলে যে ইনার ডেভেলপমেন্ট, যেটা ইন্ডিভিজুয়াল লেভেলে ডেভেলপমেন্ট, যেটা সেইটাকে গুরুত্ব দিতে হবে এবং সেটি কিন্তু আমাদের এই ভাইগোটস্কির মূল কথা এবং সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের মূল কথা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবে সবাই।